আমাদের দার্জিলিং জেলা সিপিআইএম এর জেলা কমিটির বৈঠক, সেই সূত্রেই আমি এসেছি। বৈঠক চলছে, সেখানে দাঁড়িয়ে এই সময় যে আন্দোলন সংগ্রাম আমাদের গোটা রাজ্য জুড়ে হচ্ছে, সাংগঠনিক যে প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনের, তার জন্য একেবারে পাড়ায় চলো, মানুষের কাছে যাও, বৈঠক সভা করো, তার কি অগ্রগতি হচ্ছে এবং মানুষ কি বলছেন সেগুলো আমাদের রিপোর্টিং হচ্ছে। আমরা কনস্টিটুয়েন্সি কমিটি তৈরি করা, তাকে বিভিন্ন সেগমেন্টে আবার সাব সেগমেন্টে ভাগ করা এবং সেখান থেকে বুথ কমিটি, বুথ টিম, তার কাজকর্ম কি হচ্ছে, যা হচ্ছে সেই রিপোর্টিংটা আমরা এখন পর্যন্ত যা রিপোর্ট পেয়েছি, একটা উৎসাহব্যঞ্জক রিপোর্ট। লাল সালাম জানিয়েছে রাজ্য কমিটি দার্জিলিং জেলা কমিটিকে প্রাকৃতিক বিপর্যয়ের পরে যেভাবে তারা উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনের কাজে নেমেছিল, সমস্ত গণসংগঠন এবং পার্টি সংগঠন, সাধারণ মানুষ। কেন্দ্র সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি এত বড় বিপর্যয়কে, আর রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয় দায়ী, কারণ পাহাড়, প্রকৃতি, জঙ্গল, গাছপালা, নদী, ঝর্ণা, ঝোড়া, এই সবগুলোকে তারা বিনষ্ট করছে লোভে, জমির লোভে, মনিটাইজেশনের নামে এবং পাথর তোলার নামে, বালি তোলার নামে, গাছ কাটার নামে। গোটা যে ইকোসিস্টেম আছে, ফ্রেজাইল ইকোসিস্টেম হিমালয়ান, সেটা কি বিপর্যয়কর অবস্থা হয়েছে। এটা গোটা উত্তর ভারত থেকে আমরা উত্তরাখণ্ড থেকে এখান পর্যন্ত দেখছি এবং পূবেও দেখছি। আমরা এই জন্যই নভেম্বর মাসে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, তারা জলপাইগুড়িতে এক্সপার্টসদের নিয়ে, যারা বিশেষজ্ঞ এবং যারা ভুক্তভোগী করেন, তাদেরকে দিয়ে আমরা আলোচনা করেছিলাম। আপনারা জানেন, আমরা যখন বাংলা বাঁচাও যাত্রা করি, তখন যে সমাবেশটা হয় শিলিগুড়িতে, সেখানে আমরা একটা ড্রাফট প্লেস করেছিলাম। সেই ড্রাফটের উপরে অসংখ্য মানুষ তারা কন্ট্রিবিউট করেছিলেন, সেটা রাখা হয়। তারপরে বাকিরা যারা কন্ট্রিবিউট করে ওয়ার্কশপে, সেখান থেকে আমরা একটা ফাইনাল, যে কিভাবে আমাদের এখানকার বেকারিত্ব, কাজ, এখানকার প্রকৃতি বাঁচানো, এখানকার কৃষি, এখানকার যে বায়োডাইভার্সিটি, এখানকার যে যোগাযোগ, এখানকার শিল্প, এখানকার চা, এখানকার হচ্ছে বাগান ইত্যাদি, এবং বিশেষত তোমার গিয়ে যেভাবে মানুষের জীবন দুর্বিষহ, সেই ব্যাপার নিয়ে একটা ডকুমেন্টস আমরা রেডি করেছি। তৃতীয়ত, আমরা এখন নির্বাচনের প্রাক্কালে এসআইআর এর নামে যেভাবে বিজেপি, আরএসএস পরিকল্পিতভাবে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সিএনআরসি করার সময় গত নির্বাচনে ওরা মুসলমানদের তাড়াবো আর বাকিদের নাগরিকতা দেব, এই বলে ভোট করেছিল। এবারে যারা মতুয়া, নমশূদ্র, নেপালি, আদিবাসী, প্রান্তিক মানুষ, মহিলা, সংখ্যালঘু তো বটেই, ওই বাংলা থেকে আসা উদ্বাস্তু, কাউকে ছাড়েনি। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ইললজিক্যাল করছে। আমরা যেদিন থেকে এসআইআর ঘোষণা হয়েছে মাঠে নেমেছিলাম, ভোটাধিকার রক্ষার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য সহায়তা কেন্দ্র করা হয়েছিল, এবং জানুয়ারি মাস থেকে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আমরা কেস করি। যে কেসের শুনানিটা হয় আপনারা জানেন, মুস্তারি বানু, আমাদের পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেতা এবং নেত্রী, নেতা হচ্ছে কামাল হোসেন, মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি, তার এবং জেলা কমিটি মেম্বার, তার স্ত্রী মুস্তারি বানু পিটিশন দেন জানুয়ারি মাসে, যেটাকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করতে চান মিডিয়া এক্সারসাইজ করে। $1 মিলিয়ন এক্সারসাইজ হয় এগুলো এর জন্য, যেটা মোদির ইমেজ বিল্ডিং করা হয়, এবং ভাড়াটে এরকম মিডিয়াও আছে, তারাও নেমে পড়ে। কিন্তু এটা হচ্ছে শুনানিটা 9 তারিখে হবে। সেখানে মুস্তারি বানু নিজে তো রোজ সুপ্রিম কোর্টে যেতে পারে না, আমরা ব্যবস্থা করেছি তিনি যাবেন, তার অ্যাডভোকেটরা যাবে। এতদিন ভার্চুয়ালি তারা প্রেজেন্ট ছিল। সেখানে কোর্ট কি বলবে পরের কথা, এই জন্য আমরা এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি করতে চাইনি, কারণ আদালত কি করবে সিদ্ধান্ত নেবে। কিন্তু কোনো নিয়ম মানা হচ্ছে না। আইনে আছে প্রথম কথা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে, আমি কালকে প্রেস কনফারেন্স করে বলেছি, ধারা উল্লেখ করে বলেছি, সেখানে যদি স্পেশাল রিভিশন করতে হয় তাহলে রিজন অ্যাসাইন করতে হয়, ইলেকশন কমিশনকে বলতে হয় এই কারণে আমরা করছি। আজ পর্যন্ত করেনি। 2, এই যে বিএলও থেকে
ARO, DO, CO এরা সব রাজ্য সরকারের তো অফিসার, ইলেকশন কমিশনের কাজ করে আইন অনুযায়ী। তো তারা কোনো ব্যুরোক্র্যাটস কোনো সিদ্ধান্ত কখনো ইমপ্লিমেন্ট করে মানুষের স্বার্থে যদি রিটেন অর্ডার না থাকে? আপনি একটা কিছু নিয়ে যান, কেমন লিখিত দাও, বা বলে ওপর থেকে কোনো অর্ডার আসেনি, ফাইল আসেনি। একটা ব্রিজ করতে হলে, একটা সাঁকো করতে হলে, একটা পানি জলের ব্যবস্থা করতে হলে, একটা টিউবওয়েল লাগাতে হলে বলে ফাইল মুভমেন্ট হয়নি, নোট আসেনি, সই হয়নি, ওপরতলার ফাইল আটকে গেছে, আবার ফিরে আসুক। তাহলে কোনো রিটেন অর্ডার ছাড়া এই অফিসার্সগুলো, তারা সিভিল সার্ভিসেস অফিসার আছে, তার থেকে নিচে আছে বি গ্রেড আছে, তার নিচে আছে, তারা কি করে করছে? কারণ বিজেপি এবং তৃণমূল অফিসারদেরকে লোভ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, বদলি দেখিয়ে হোক, এরকম কুক্ষিগত করেছে দলদাস, যেমন পুলিশকে করেছে, কোনো নির্দেশ ছাড়াই নেতার নির্দেশে কাজ করে। এই যে আমাদের যে ব্যুরোক্রেসির যে ফ্রেমওয়ার্ক, সেটা কিরকম ভেঙে গেছে। আইন অনুযায়ী সাংবিধানিক কাজ করার বদলে নেতাকে খুশি করো বা ওপরের বসকে খুশি করো। তাহলে এখন যারা গোটা বিডিও, SDO, DM যারা এতদিন, বা IPI পুলিশ অফিসাররা যারা নবান্নকে বা মুখ্যমন্ত্রী খুশি করার জন্য যা করবে, কোনো অবৈধ তদন্তে সাক্ষী সাবুত লোপাট করো, চিটফান্ডের সাক্ষী সাবুত লোপাট করো, সব হয়ে যাবে। সেই সার্ভিসকেই এখন ইসেই করছে, ভয় দেখিয়ে হোক, ভক্তি দেখিয়ে হোক। তো আসলে তো যে শাসন ব্যবস্থা, যে ফ্রেমওয়ার্ক, সেটা নষ্ট হয়েছে কোনো রিটেন অর্ডার ছাড়া। এই জন্য আমরা এটাই করতে চেয়েছি, হাইকোর্টে কেস হয়েছে যে কোন অর্ডারের ভিত্তিতে করা হচ্ছে। আইনের তো কোনো একটা ধারা অনুযায়ী করবে, কোনো একটা ব্যুরোক্র্যাট কোনো সিদ্ধান্তই নেই। তৃতীয় হচ্ছে, এটা হয়েছে কারণ মমতা ব্যানার্জি আসছে 20 বছর আগে পার্লামেন্টে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের তখনকার স্পেশাল রিভিশনের পরে, যেটা 2002 পরে তিনি হয়েছিল, তিনি গিয়ে ফাইল ছুঁড়ে তাড়া ফেলে দিয়ে একেবারে রেজিগনেশন করেছিলেন। নাটক, রেজিগনেশন করেননি, কিন্তু একটা খসখস করা কাগজে লিখেছিলেন যে বাংলাদেশি ভোটার আছে ভোটার লিস্টে। এটা একটা ভিত্তি হতে পারে, সেটা বলুক। ইসিআই সেটা বলছে না, তাদের একটা তথ্য লাগে তো। নাহলে বিজেপি নেতারা বলছে 2 কোটি, 4 কোটি, 5 কোটি, তো কোনো কোনো মিডিয়াও বলছে, সেগুলো তো হাওয়া, সেন্সাস হয়নি। তাহলে আমাদের বার্থ রেট কি, ওই এজ গ্রুপে কত হলো, তার ভিত্তিতে ঠিক হয় যে কত বাড়তি এলো, কত কম এলো ভোটিং পপুলেশনের মধ্যে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই যে নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, শ্বশুরবাড়ির থেকে নিয়ে আসা ডকুমেন্টস, এগুলো কেন করছে? এটার জন্য মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সমান দায়ী। কারণ 2003-এ আমাদের নাগরিকতা আইন সংশোধন করা হয়, তখন মমতা ব্যানার্জি ওই কফিন কেলেঙ্কারির পরে কার্গিলের জস ফার্নান্ডেজের উপর রাগ করে রিজাইন করেছিলেন, কিন্তু তারপর আবার গিয়ে ঢুকে পড়েছিলেন বিধানসভা নির্বাচনের পরে, এবং উইদাউট পোর্টফোলিও মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় ক্যাবিনেটে। সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সেই সরকার, যেটা এনডিএ সরকার ছিল বাজপেয়ী, আদবানি এবং মমতার, তারা নাগরিকতা আইন সংশোধন করে ঠিক করেছিল তার আগে পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে ছিল যে নাগরিকতা হবে জন্মসূত্রে। সেটাতে পাল্টে দেওয়া হয় জন্মসূত্রে না, ওটা হচ্ছে লিগেসি দেখে, ফ্যামিলি লিগেসি দেখা হবে। যার ফলে এখন মেয়েদের যে বিড়ম্বনা, বিবাহিত মেয়েদের ওই আসাম থেকে নোটিশ দিচ্ছিল মাঝে মাঝে, এখন এখানকার সরকার দিচ্ছে, SIR দিচ্ছে যে তোমার নামের সঙ্গে শ্বশুরবাড়ি থাকলে হবে না, তোমার বাপের বাড়ির ঠিকানা বার করো, বাপ ঠাকুরদার দলিল জমি বার করো। মেয়েরা এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়, আদিবাসী, পরিযায়ী, আর তার মধ্যে নামের গণ্ডগোল। আরে শুভেন্দুর নাম আর শুভেন্দুর বাবার নাম সবকটা ভোটার লিস্টে একই রকম থাকে না। বাঙালি হিন্দু নামে একটা পরিবর্তন হয়েছে গত 25 বছরে, 50 বছরে। আগে মধ্যপদ হতো, 3 শব্দে নাম হতো, এখন 2 শব্দে নাম হয়। তো এবার স্বাভাবিকভাবেই বাবার নাম 2002-এর সময় এই লেখা ছিল, এখন এই লেখা আছে, মাঝে চন্দ্র, মেয়েদের ক্ষেত্রে বালা, এরকম নাম থাকতো না, দাসী। তাহলে এটা ওরা বুঝবে না, এখন বলছে AIA করে দেওয়া হচ্ছে ডেসক্রিপেন্সি। আদিবাসী এবং মুসলমানদের নামের বানান করতে গিয়ে কলম ভেঙে যায় লিখতে গিয়ে, হাসপাতালে একটা প্রেসক্রিপশন স্লিপে লিখতে গিয়ে, স্কুলে ভর্তি হতে গিয়ে, কারণ ওগুলো কমন নয়। এমনকি আপার কাস্ট হিন্দু নামও, কোথাও বন্দ্যোপাধ্যায়, কোথাও ব্যানার্জি, একটা ভট্টাচার্যের নাম 3 রকমের বানানো হতে পারে ইংরেজিতে, বাংলা থেকে ইংরেজি করলে। তো কোথাও একটা AY এদিক ওদিক হলেই তো গণ্ডগোল। এটা হচ্ছে সাধারণ মানুষের উপরে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা কোনো নাটক করে থামানো যাবে না।
আমরা মনে করি 9 তারিখে যে শুনানি আছে সুপ্রিম কোর্টের ফার্ম অফিসার নিতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনও বিহারের ক্ষেত্রেও ইন্টারভেন করেনি, কতগুলো রেস্ট্রিকশনস দিয়েছিল সেগুলো সেই পরে মেনেছে, তার মানে নিয়ম মেনে হচ্ছিল না, তারপরেও নিজের নিজের আইন করে নিচ্ছে। কিন্তু বিহারের সমস্ত শুনানি হয়ে যাওয়ার পরেও রায়টাকে রিজার্ভ করে রেখে দিয়েছে এখনো, এটা হচ্ছে জুডিশিয়ারি। ওই রায়টা হয়ে গেলে তো এখন এটা আরো সহজ হতো। তাহলে এখানে যারা মনে করছেন ভিনি ভিসি উনি গেলেন, কালো একটা শল গায়ে দিলেন, আর কালো শাক দেওয়া ভয় লাগে, কারণ যখন কংগ্রেসে ছিলেন তখন অধীরবাবু কেন ক্যান্ডিডেট, সুলতান আহমেদ কেন ক্যান্ডিডেট, যাদেরকে মমতা ব্যানার্জি পরে ক্যান্ডিডেট করেছিলেন, সেই সব লোকজনকে জন্য তিনি আলিপুর কোর্টের সামনে গিয়ে আত্মহত্যা করার জন্য একটা কালো শাল গলায় জড়িয়েছিলেন। ওই রকম সাংমা যখন স্পিকার, তখনও তিনি এরকম কালো শাল ছুঁড়ে ফেলেছিলেন। আবার দেখলাম এবারও কালো শাল জড়িয়েছেন, কাকে ছুঁড়ে ফেলছেন? প্রশ্নটা এটাই। বিজেপি এই যে যুদ্ধ ঘোষণা করেছে সেটা প্রমাণ, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ, ভাষার নামে আক্রমণ। আসামে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিজে এগুলো দিয়ে প্রভোগ করেছেন, খুন হয়েছে। কেউ কেউ এটাকে ধর্মীয় ইস্যু করতে চেয়েছিল, কিন্তু আসলে এটা ইন জেনারেল গরিব মানুষের ওপর যুদ্ধ। বাজেট দেখলে দেখা যাবে আদানি আম্বানিরা আরও বেশি স্ফীত হবে, বেকার ছেলে মেয়ে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, তাদের জন্য কিচ্ছু নেই। যে সংকটে আমরা আছি সেই সংকটের মধ্যে কিচ্ছু নেই। 12 তারিখে গোটা দেশে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক ডাকা হয়েছে, কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন সমর্থন করেছে ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনসের। আমাদের রাজ্যে যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা বলেছি এখানে কোনো রাস্তা, পরিবহন এগুলো কোনো অবস্ট্রাকশন হবে না, কোনো হরতাল নয়, কিন্তু শিল্প ধর্মঘট, চা বাগান হোক, অন্যান্য শিল্প হোক, একমাত্র পরিবহন শিল্প ছাড়া বাকি সব শিল্প ধর্মঘট হবে। আমরা তাকে সমর্থন জানাবো এবং আমাদের ছাত্র যুব বাহিনী, রেড ভলেন্টিয়ার বাহিনীকে বলবো পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধায় না পড়ে তার জন্য তারা ভলেন্টিয়ার হিসেবে থাকবে। হুমায়ুন নিয়ে দলের অন্তরে অস্বস্তি রয়েছে। বাম শরিক দলের বৈঠকে গতকাল মিটিং এর মাঝেই আপনাকে বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক এরা মিটিং ছেড়ে বেরিয়ে যাবে। একটু আপডেট হতে হয়। 2, আপনি দলের মধ্যে নন, দলের মধ্যে অস্বস্তি কী করে আপনি জানতে পারলেন? এটা জানার কথা নয় এবং সেরকম কিছু নেই। আমি নিজে রাজ্য সম্পাদক, আর প্রশ্ন না। আর দল বলে আপনি আবার বামফ্রন্ট বললেন এবং ফরওয়ার্ড ব্লক বললেন। ফরওয়ার্ড ব্লক সিপিএমের মধ্যে নেই, বামফ্রন্টের মধ্যে আছে। এবং আপনি যদি আপডেট হতে নিজে আমি খবর নিলাম, তখন দেখতেন নরেন্দ্র চ্যাটার্জি যখন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমানদার সঙ্গে কথা বলছেন। সুতরাং এরকম অনেক মিডিয়া ইভেন্ট হয়, কিন্তু তাতে আমরা বিচলিত হই না। আমাদের পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, ইলেকট্রাল ট্যাকটিক্যাল লাইন অনুযায়ী আমরা এগোচ্ছি। যে কখনো জেলে, যে কখনো প্রিজন ভ্যান আছে, যে কখনো চিটফান্ডের টাকা খাচ্ছে, চিটফান্ডের টাকা খেয়ে নেতা হচ্ছে, হ্যাঁ, যে ডুগডুগি আছে মোদির মতো, তার কথা কোনো উত্তর দেওয়ার সাজে না। এবং আপনার মতো একজন সাংবাদিক প্রতিষ্ঠিত ওইরকম একটা জেলখাটা আসামির রেফারেন্স দিয়ে আপনার গরিমা লাগে কিনা জানি না, কিন্তু আমার গরিমা লাগে। সিপিআইএম কি করবে, কার সঙ্গে কার যাবে কে যাবে না, সেটা যার নিজের দলের ঠিক নেই সে কি করে বলবে? এটা আমরা বারবার বলি, আপনার এই সব মিডিয়া ক্রিয়েট করে। প্রথমত জোট আমাদের বাম জোট, বাম ফ্রন্ট মানে জোট। আমরা গত 2016-তে এবং 21-এ এবং 24-এ লোকসভা নির্বাচনে আমরা আসন সমঝোতা করেছিলাম, আসন রফা। এখানে বুঝতে পারেন কোন আসনে বামফ্রন্ট লড়বে, কোন আসনে। এটাকে আমরা জোট বলি না, কংগ্রেস থেকে কখনো বলতো, মিডিয়া থেকে বলতো। কারণ বামের জোট সম্পর্কে একটা ধ্যান দেওয়া উচিত। রাজনীতি, আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে একটা যখন দীর্ঘস্থায়ী একটা সম্পর্ক তৈরি হয় তখন সেটা জোট হয়। 1, 2, এই জন্যই গত 1-2 বছর ধরে দেখবেন যে তোমার গিয়ে বাম এবং কংগ্রেসের মধ্যে কোনো যৌথ আন্দোলন বা কর্মসূচি সেভাবে হয়নি। এমনকি শামশেরগঞ্জে যখন মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে তখনও কিন্তু আমরা গেছি, কংগ্রেসও কিছু করেছে, কিন্তু যৌথ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বা মহিলাদের উপরে কোনো আক্রমণ হলে, এমনকি অভয়াকাণ্ডের পরেও এত লোক নেমেছে, এত অরাজনৈতিক সংগঠন নেমেছে, কিন্তু আমরা কোনো যৌথ কর্মসূচি হয়নি। তাতেই বোঝা যাচ্ছিল নতুন যে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছিলেন তার চয়েস থেকেই বোঝা গিয়েছিল যে মানে
অ্যাকসেপ্টেবল টু তৃণমূল, অ্যামেনেবল টু তৃণমূল, এরকম একটা আবহাওয়া লোকের মিডিয়াতে রিপোর্ট ছিল এবং ওনার উবাচের মধ্যে থেকে বারবার বেরিয়ে এসছে। তখন থেকে আমরা প্রথম থেকে আমাদের পার্টিতে আমরা বামফ্রন্টে বলেছি, পার্টিতে বলেছি আমাদের 294 আসনের জন্যই প্রস্তুতি নিতে হবে। এখন আপনারা পরশুদিন কি মিটিং হয়েছে বা কালকে নোটিশ বেরিয়েছে, কাগজ বেরিয়েছে, তখন আপনারা শাসিত। তো আমরা গত রাজ্যসভা কমিটির নির্বাচনে আমরা সিদ্ধান্ত করেছিলাম এবং এই জন্য সব আসনেই 294 আসনেই বুথ কমিটি থেকে অ্যাসেম্বলি কমিটির প্রস্তুতি করা করেছিলাম, যখন উনি নিজেই খুব ভালোভাবেই ঘোষণা করেছিলেন আগেই, বেশ 6 মাস আগে, যে 294 আসনেই কংগ্রেস একা লড়বে। এটা যে কোনো দলের নিজস্ব সিদ্ধান্ত। এক, এবার আপনাদের প্রশ্ন হচ্ছে এটাতে তাহলে কি হলো, কি হবে? একটা আসন রফত এই জন্যই হয়, একটা নির্বাচনকে কেন্দ্র করে হয়। এই জন্যই আমরা বারবার বলেছিলাম যে বিজেপি এবং তৃণমূল বিরোধী যারা অবস্থান স্পষ্ট করবে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হবে। আগে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হয়, তারপরে পার্টিতে আলোচনা হয়, তারপরে বামফ্রন্টে আলোচনা হয়, তারপরে সহযোগী হবে কি হবে না। এইভাবেই গতবারে আইএসএফ নতুন দল তৈরি হয়েছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল, তারপরে বামফ্রন্টের সঙ্গে একটা আসন রফা হয়েছিল। এটা আসন রফা বলে দিক, তারপরে ডেপুটি সুপারের বিরুদ্ধে যে ইস্যু চলে গেল, কিন্তু ব্যাস জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা আদালতের সমন অগ্রাহ্য করার বিষয় এবং কোর্টের নির্দেশ অবিলম্বে সিবিআই কে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে, কি বলবেন? আচ্ছা, এই যে পুলিশ এজেন্সিগুলো, তোমরা বলো সিবিআই করতে হবে, সিআইডি নয়, ইডি, সিবিআই, পুলিশ, রাজ্য পুলিশ, দিল্লি পুলিশ, কলকাতা পুলিশ কিছু আলাদা? শাসকের ইচ্ছা প্রতিফলিত হয় তাদের কাজকর্মে, এবং দেখা যাচ্ছে যারা গণধর্ষণ করলো, ওই পিজিটি ছাত্রীটিকে যারা তোমার গিয়ে খুন করলো, সিবিআই বলো, কলকাতা পুলিশ বলো, সিআইডি বলো, কেউ এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করলেন না। কিন্তু যারা হুইসেল ব্লোয়ার তদন্তের কথা বলছে, যে তোমার গিয়ে মেডিকেল সেক্টরে কীরকম দুর্নীতি চলছে সেটা নিয়ে যখন কথা বলছে, মর্গের ডেড বডি নিয়ে কীভাবে হচ্ছে কামাইয়ের ব্যবস্থা হচ্ছে সেগুলো যখন বলছে, ওষুধের সাপ্লাই নিয়ে কন্ট্রাক্ট নিয়ে হচ্ছে, তার পেছনে এখন দেখবে সবাই লেগে গেছে। এইটা হচ্ছে, এটা ভয় দেখানো যে কেউ যাতে দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা না বলে। সেলিন্দা, এই ব্যাক টু ভাতা পলিটিক্সে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন রাজ্য, তাতে এই ভাতাকে মাথা থেকে সরিয়ে আদৌ দুর্নীতি মুক্ত, অপশোষণ মুক্ত, কর্মসংস্কৃতি, হিন্দুত্ব, এইসব ভোট বাক্সে আদৌ দাগ কাটবে নাকি এই ভাতাটাই দাগ কাটবে? এটা 1 নম্বর প্রশ্ন। এরই একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন, সরকারে যেই আসুক, আপনারা আসুন, বিজেপি আসুক, তৃণমূল আবার আসুক, ভবিষ্যতে এই অনুদান আর বন্ধ করা সম্ভব কি? এটা দ্বিতীয় থেকেই বলি, এই যে অনুদান বলছো বা বিভিন্ন যে তোমাকে ভাতা বলছে, সেগুলো শুধু এই রাজ্যের নয়। তা বিজেপিকে দেখেছো, বিহারে বললো 10,000 টাকা দেবো ভোটের আগে, গতবারে লোকসভা নির্বাচনের আগে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, প্রধানমন্ত্রী নাম করে বলে। লাডলি বেহেনা মহারাষ্ট্রে দেখেছি, মধ্যপ্রদেশে দেখেছি। আফ্রিকা, এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় উন্নয়নশীল দেশে এটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর নির্দেশিত পথে বলা হয়েছে ডেভেলপমেন্ট মানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, পার্মানেন্ট অ্যাসেট তৈরি করা, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলোর সঙ্গে কম্পিটিশন করবে, তার বদলে তোমরা কিছুটা দিয়ে ছুঁয়ে দিয়ে মানুষের যে রাগ আছে, যে ক্ষোভ আছে, সেটাকে প্রশমিত করো। আগে ছিল ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকামী রাষ্ট্রের এটা হচ্ছে বিষয়, যেখানে দাঁড়িয়ে শিক্ষায়, স্বাস্থ্যে, পরিবহনে, বাসস্থানে, রাস্তাঘাটে, সেচে, বাঁধে, পরিবেশ রক্ষায়, বন জঙ্গল তৈরি করার জন্য এগুলোতে খরচা করবে, যেগুলো সোশ্যাল অ্যাসেট তৈরি হবে এবং মানুষের যে জীবনের মান এবং যে ধারা এবং যে পরিকাঠামো সেটাকে নেক্সট স্টেজে উত্তরণ করবে, একটা লেভেল থেকে আরেকটা ওপরের লেভেলে যাবে। কখনোই পশ্চিমী দেশগুলো এটা চায় না, তারা মনে করে এগুলো তাদের বাজার হিসেবে থাকবে। তার জন্য অনেক কায়দা কানুন করে। একটা হচ্ছে ভাগাভাগি করা, নিজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানো, এই যেমন বাংলাদেশে দেখছি আমরা, খুনোখুনি করা। তার জন্য অনেক সময় এই ধরনের ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশনস, ধর্মীয় সংগঠন, কাস্ট সংগঠন, অন্য দেশের কাস্ট নেই, সুতরাং সেখানে অন্যান্যভাবে বিভাজনের যে শক্তি তাদেরকে ব্যবহার করে। আর ইকোনমিকে তারা ডমিনেট করার জন্য, যেহেতু নেক্সট লেভেলে আমরা না যেতে পারি, যাতে জিডিপি না বাড়ে, যাতে এসডিপি না বাড়ে, তার জন্য পরামর্শ দেয়, অ্যাডভাইজার্স।
সেই পরামর্শের মধ্যে একটা হচ্ছে স্কুলগুলো বন্ধ করে দাও বা তুলে দাও। একেবারে আমেরিকান থেকে এক্সপার্ট এসছে, ভারত সরকার তৈরি করে দিয়েছিল, আজকে ৭৮,০০০ স্কুল বন্ধ গোটা দেশে। তার মধ্যে আমাদের রাজ্যে ৮,০০০ ছিল, এখন ১৩,০০০ হবে। তাহলে যেগুলো হচ্ছে এটাও অনুদান, আমরা বলতাম না গ্রান্ট, স্কুলে গ্রান্ট দেয়, কিন্তু সেগুলো বন্ধ করে দাও। যেগুলো দিয়ে কেরালা আজকে গোটা গ্র্যাজুয়েশন পর্যন্ত সবাইকে ফ্রি বলছে, 100% লিটারেসি আছে, কারণ এটা একটা ইনভেস্টমেন্ট। কিন্তু এডুকেটেড হলে, স্কিল ডেভেলপড হলে সে আরও বেশি আয় করবে এবং নেক্সট লেভেলে যাবে ডেভেলপমেন্ট। তামিলনাড়ু, সিপিএম বলে নয়, তারা এরকম গ্র্যাজুয়েশন পর্যন্ত ফ্রি এডুকেশন বেশ কিছুদিন ধরে করছে, কিন্তু ইউনিভার্সাল না। কেরালা যেমন সবার জন্য করেছে, ওরা কাস্ট স্পেসিফিক, জেন্ডার স্পেসিফিক, কিছু স্পেসিফিক ব্যাকওয়ার্ড সেকশন ধরে ধরে করেছে। আমাদের রাজ্যে আমরা কি দেখছি, শিক্ষাটাকে বন্ধ করা হচ্ছে, স্বাস্থ্যটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে মানুষের আউট অফ পকেট খরচ বেড়ে যাচ্ছে। এই মেয়েরা যাকে বলছো তুমি লক্ষ্মী ভাণ্ডার বা অনুদান, তাই তো সে নিজের ছেলের জন্য টিউশনির জন্যই হোক, যে স্কুলে টিচার না থাকে তাহলে টিউশন দিতে হবে, যদি স্কুল না থাকে তাহলে প্রাইভেট ওই খাঁচায় নিয়ে গিয়ে সব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ায়, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে পড়ায়, সেগুলোতে বেশি মাইনে দিতে হচ্ছে। বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে হয় নার্সিংহোম, নয় প্রাইভেট হাসপাতালে যেতে হবে, নাহলে ক্লিনিক বা পলিক্লিনিকে যেতে হবে, যে কোনো টেস্ট করতে হলে ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে। তাহলে তোমার যে খরচটা সরকার করার কথা সেটা তোমার ঘাড়ে ফেলে দিচ্ছে। ট্রান্সপোর্ট তুলে গেছে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট আমরা কীভাবে ডেভেলপমেন্ট করেছিলাম, এখন কীভাবে কমে যাচ্ছে। সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে প্রাইভেট বাসগুলো চলছে, এবং খড়িবাড়ি থেকে শিলিগুড়ি আসতে, নকশালবাড়ি থেকে শিলিগুড়িতে আসতে 15 বছর আগে কত খরচ হতো আর এখন কত খরচ হয়। শিলিগুড়িতে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে কত খরচ হতো, এখন কত খরচ হয়। শিলিগুড়ি থেকে কলকাতা গেলে একটা এনজেপি থেকে হাওড়া গেলে বা শিয়ালদা গেলে 15 বছর আগে কত খরচ হতো, এখন কত খরচ হয়। তাহলে দেখা যাচ্ছে মানুষের আউট অফ পকেট এক্সপেন্সেস বাড়িয়ে দেওয়া হয়েছে এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটাকে ভেঙে দেওয়ার জন্য। আর অন্যদিকে নাটক করার জন্য সামনে একটা মুখোশ ধরা হচ্ছে, যে আমি তোমাকে ক্যাশ ট্রান্সফার করে দিচ্ছি, এই অনুদানকে আর বন্ধ তোমাকে ক্যাশ ট্রান্সফার করে দিচ্ছি। আমরা মনে করি উই নিড সার্ভিস, উই নিড সার্ভিসেস, এক। আর দুই হচ্ছে অনুদান বলছো কেন, অনুদানের মধ্যে একটা অনুকম্পা আছে। লেফট বামপন্থী মানে হচ্ছে রাইট বেসড, অধিকার, তার মধ্যে অধিকার জাগাতে হয় এবং তোমার এটা অধিকার। আমরা প্রথম বেকার ভাতা চালু করেছিলাম, গোটা দেশের মধ্যে ভাতা প্রথম চালু করে বামফ্রন্ট সরকার 1977 সালে এসে। তখন দক্ষিণপন্থীরা বিরোধিতা করেছিল, সব ছেলেদেরকে বেকার বাড়ি দেবে বলে। আমরা সেটা উল্টো, একজন ছেলে মেয়ের কাজ পাওয়ার অধিকার আছে, রাষ্ট্র সেটা দিতে পারছে না, সুতরাং তার ক্ষতিপূরণ। যতদিন না কাজ পাচ্ছ, অন্তত অ্যাপ্লিকেশন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য, তখন পোস্টাল অর্ডার দিতে হতো, সেইগুলোর জন্য, ইন্টারভিউর জন্য তোমার খরচা লাগবে যাতায়াতের জন্য। কিন্তু এটা রাইট বেসড। এখন এটাকে বলা হচ্ছে এন্টাইটেলমেন্ট। তুমি যদি আমার মিছিলে যাও তুমি পাবে, তুমি যদি বিধবা না হও তুমি বিধবা পাবে, তৃণমূলের নেতা যদি হও, নেতার বউ হও যদি, এরকম অনেক আছে। আর বিধবা হয়েও সে পাবে না, বলে তুই অন্য দল কেন করিস, এই অনুদান প্লিজ। তাহলে আমরা চাই সরকার, কোনো সরকারই এগুলো বন্ধ করতে পারবে না, কিন্তু এটাকে রাইট বেসড করতে হবে, আইন মোতাবেক করতে হবে, ইউনিভার্সাল করতে হবে, এবং করাপশনটা বন্ধ করতে হবে। কারণ ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, আমরাই বলেছি 100 দিনের কাজের আইন কে বলেছিল, বামপন্থীরা বলেছিল। তার আগে স্কিম ছিল আরইজিপি, এনআরইজিপি ইত্যাদি। আমরা প্রথম যখন মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করলাম, যে বললাম আইন করো। এই জন্যই এখন নাম পাল্টে মোদি কেন চেঞ্জ করছে, বন্ধ করে দিতে চাইছে, কিন্তু কিছুতেই আইন আছে যেহেতু জাস্টিসেবল, সেজন্য ওটাকে নানান কায়দা দিয়ে লোককে বলছি 125 দিন করছি, কিন্তু আসলে কাজটা বন্ধ করে দিয়েছে, তুলে দিয়েছে, বরাদ্দই করেনি বাজেটে সেভাবে। তো এইটা হচ্ছে বামপন্থীরা চায় এই সমস্ত স্কিমসগুলো কোনোটাই বন্ধ হবে না, কিন্তু এগুলো রাইট বেসড হবে, ব্যাকড বাই লজ। আর ওরা মনে করে এটা মোদি দিচ্ছে, এটা মমতা দিচ্ছে। স্কুল ব্যাগে যেরকম ছবি লাগায়, রেশনের ব্যাগে যেরকম ছবি লাগায়, সার ব্ল্যাক মার্কেট হচ্ছে কিন্তু মোদির ছবি লাগানো আছে। আমরা এই করাপশনটা বন্ধ করব এবং সব মানুষ যাতে পায় এবং সেটা অধিকার দিয়ে পায়, সেটা হবে, অনুদান না। সীমা পাহুজা, যিনি আরজি করে তদন্ত করছিলেন, তিনি প্রমোশন পেয়ে পুলিশ সুপার হচ্ছেন সিবিআইতে। আর যিনি জয়েন্ট ডাইরেক্টর ছিলেন তাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে তাহলে তার তদন্তটা ঠিক ছিল এবং পদোন্নতি হলো? ঠিক হচ্ছে যে যারা পদোন্নতি করালো তারা যেরকমটা চাইছিল সেরকম রিপোর্ট হয়েছে। এবার তুই কিভাবে পড়বে তার দিকটা, তুই কোন দিক থেকে দেখছো, হ্যাঁ, তুমি কিভাবে পড়বে ঠিক হবে, কোন দিক দিয়ে দেখা হবে। আমরা প্রথম থেকে বলেছি
সিবিআই তদন্ত আমরা চাইনি, এই জন্য আমরা বলেছিলাম সিটিং জাজ, এখনো বলছি, হাইকোর্টে সিটিং জাজ দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম। ওই দিন যেদিন সিবিআই ইনকোয়ারি ঘোষণা হয়েছিল আরজি করের সামনে দাঁড়িয়ে আমি সিপিএমের তরফ থেকে বলেছিলাম, এবার সিবিআই ইনকোয়ারি গেল, কথায় কথায় লোকে বলে যাহা বাহান্ন তাহাই নবান্ন, পরিষ্কার, যাহা তাহাই 56। 2, এর আগে যতগুলো তদন্ত হয়েছে তোমাদের উত্তরবঙ্গে তাপস রাজেশ খুন হয়েছিল, 19-এর লোকসভা নির্বাচন পার করলে এইসব বলে হিন্দু মুসলমান উর্দু বাংলা করে, কিন্তু আজ পর্যন্ত তদন্ত করে কিছু বেরোলো? তাদের পরিবার নিয়ে বিজেপি গোটা দেশ ঘুরে বেড়ালো, কিন্তু আজ পর্যন্ত খুনিকে জানা গেল না। তাহলে আমরা এই জন্যই বলেছিলাম যে জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে সিটিং জাজ দিয়ে, আর তারপরে বলেছিলাম যে সীমা পাহুজা হোক আর আহুজা হোক, যে সিবিআই যেহেতু মোদি মমতা আর এই সেটিং কথা আমরা বলতাম, এখন লোকে বুঝতে পারছে, বলেছে না খাতা না বহি, যে মমতা কাহে সো সাহি। সুতরাং কলকাতা পুলিশ যা বলেছিল সিবিআই তাকে ডিটো করেছে, তার বাইরে কাউকে জিজ্ঞাসাবাদও করেনি। বামেরা মনে করছে এই মানে ভোটের শূন্য কাটাতে গেলে মহিলা ভোট এই রাজ্যে দরকার, সেই কারণে আপনারা এবার যারা জিতবে বামেদের, যদি কেউ জেতে, তারা তাদের বিধায়ক বলে এটা ভোটের জন্য খরচা করা হবে বলে আপনারা মোটামুটি ঠিক করেছেন। এটা কোথাও কি বিলম্বিত বোধ হয়? আমরা এখনো ম্যানিফেস্টো করিনি, তো বিলম্বিত কেন হবে? গত লোকসভায় আমরা বলেছিলাম বলে তুমি এটা বলছো, এবং লোকসভা আমরা করেছিলাম। তৃণমূল সরকার অপদার্থ বলে, আমি যখন রায়গঞ্জের এমপি ছিলাম তখন অভয়া কাণ্ড হয়েছিল, তখন আগে হয়েছিল দিল্লিতে নির্ভয়া কাণ্ড। তারপরে কেন্দ্র সরকার ঘোষণা করেছিল 50 কোটি টাকা দিয়ে একটা নির্ভয়া ফান্ড হবে, যেখানে এই ধরনের যারা তোমার গিয়ে রেপ ভিকটিম হবে তাকে সামাজিক, আর্থিক এবং মানসিক রিহ্যাবিলিটেট করার জন্য একটা সেন্টার তৈরি করতে হবে। অভয়া কেন্দ্র নাম হয়েছিল। তার প্রথম স্যাংশন রায়গঞ্জের জন্য আমি নিয়ে এসেছিলাম, তখন মানেকা গান্ধী মন্ত্রী উইমেন্স ডেভেলপমেন্টের। কিন্তু মমতার সরকার তার ডিএমকে দিয়ে বলেছিল, শর্ত ছিল যে ডিএম কালেক্টরের অফিসের কাছাকাছি একটা জায়গা সেন্টার করতে হবে, কারণ ওরা দেখরেখ করতে হয় সরকারি। কিন্তু যে ডিএম এটাতে লিখে দিয়েছিল যে হ্যাঁ হোক, কারণ একটা কনকারেন্স চায়, সেই ডিএম আর নাম তুমি শুনে পাবে না, কোথাও নেই, তাকে সাইডলাইন পোস্টিং করে দেওয়া হয়েছে। শুধু ডিএম থেকে সরানো হয়েছে তা নয়, সেই আইএস অফিসার আর কোনো নাম তার পদ থেকে তোমরা জানো না। রায়গঞ্জের উত্তর দিনাজপুরের ডিএম ছিলেন তিনি। মহিলাদের কল্যাণ হবে, এই জন্য বামপন্থীরা বলেছি আমরা যে তাহলে এমপি ফান্ড বা এমএলএ ফান্ড দিয়ে, সরকারি ফান্ড থেকে হবে না, তাহলে যে বিধায়ক এলাকা তহবিল থাকে সেটাকে, এটাকে বলে জেন্ডার জাস্টিস। শুধু মহিলা বলে নয়, এবারে বাজেটে সবচেয়ে বেশি ইগনোর হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র বাজেটে, জেন্ডার জাস্টিস নেই। জেন্ডার জাস্টিস নেই, শোনাটা খারাপ লাগবে তোমাদের শুনতে, কিন্তু জেন্ডার জাস্টিস বলে এটাকে, শুনেছি কিনা শব্দটা জানি না। জেন্ডার জাস্টিস মানে তুমি যা খরচ করছো 50% মহিলা, সে শিক্ষা করো, রাস্তায় করো, বাসে করো, সেটাকে তোমাকে যাতে জেন্ডার জাস্টিস হয়। এই শব্দটা 6 বছর 7 বছর আগে পর্যন্ত উচ্চারিত হতো বাজেটের সময়, এখন কোনো মিডিয়াতে রিপোর্টে দেখলাম না, কোনো বাজেট মন্ত্রী অর্থমন্ত্রীর বক্তৃতা শুনলাম না, জেন্ডার জাস্টিস হয়নি। আমরা বলেছি আমাদের যে সে পঞ্চায়েত পরিচালনা করুক, আর এমএলএ হোক বা এমপি হোক, তাকে জেন্ডার জাস্টিস করতে হবে, যে অংশটা মহিলাদের জন্য ইয়ারমার্ক করতে হবে, তাদের কল্যাণে, তাদের আত্মরক্ষার ট্রেনিংয়ে, তাদের স্কিল ডেভেলপমেন্টে, তাদের রিহ্যাবিলিটেশনে, তাদের খরচ করতে হবে। এবং আমরা করেছি। আমি যখন রাজ্যসভা এবং লোকসভার এমপি ছিলাম, আমার এমপি ল্যাডের টাকা দিয়ে 50% মেয়েদের স্কুল বা কলেজে গেছে। তোর প্রশ্ন পরে আমি মাঝখানে ও তো মিটিং চলবে, মধ্যে সামান পাঠাক আছে, তুই বলবে, তুই বলে এখানে, আমি নিজে আচ্ছা আপনারা জানেন গত 4 অক্টোবর 2025 সালে ভীষণ প্রাকৃতিক দুর্যোগ, সে দুর্যোগে প্রচুর মানুষের মানে ধন জন সর্বত্র শেষ হলো। আমরা তখনই বলেছি এটা শুধু প্রাকৃতিক ক্যালামিটি না, ন্যাচারাল ক্যালামিটি না, এটা ম্যানমেড, মানে একদম প্রকৃতিকে যখন অ্যাগ্রেশন করতে গেল এই পরিণতিটা গরিব মানুষদের তার সফর করতে হলো। এই যখন ডিজাস্টার হলো ইমিডিয়েটলি যেখানে কেউ পৌঁছানে, প্রথম আমরা বামপন্থীরা, আমরা সিপিএম ক্যাডাররা গিয়ে রিহ্যাবিলিটেশন রেস্কিউ করা কাজে আমরা জুটে গেলাম। এবং
রিলিফ ক্ষেত্রেও প্রথম আমরাই রাস্তায় নেমেছি। এই এই সময়টাই হচ্ছে আমরা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় আমরা রিলিফ পেয়ে জুড়েছিলাম। কমরেড মোহাম্মদ সেলিম তখনই বলেছিলেন যাদের একদম বাড়িঘর সমস্ত ডিজাস্টার হয়ে গেল, কিছুই থাকলো না, গভর্নমেন্ট তো মাত্র 1,60,000 দিল, তারপরে কোথায় চলে গেল, তারা এখনও রিলোকেট করা যাচ্ছে না জমিনগুলো, তাদেরকে রিহ্যাবিটেশনে এখনও হয় নাই। আমরা ঠিক করেছি সবটাই আমরা পারবো না, কিন্তু নির্দিষ্ট করে মিরিক ভ্যালিতে 7খানা বাড়ি, সেটা হচ্ছে আমরা সিপিআইএম থেকে আমরা ওটা রিকনস্ট্রাক্ট করব, আবার লাইফটাকে শুরু করা, আমরা ওই প্রসেসটা নিব। এই জন্য হচ্ছে রাজ্য কমিটি আমাদেরকে সাহায্য করেছে এই কাজের ক্ষেত্রে। শ্রমদান আমরা করব, বিভিন্ন সুবিধা আমরা করব। আমরা এই 7টা বাড়ি আমরা একটা বিকল্প হিসাবে আমরা ওখানে গড়ে তুলতে চাই, গভর্নমেন্ট করছে না। এই হবে না অন্য জায়গায়? ওই প্লেসটা তো নাই, জমি শুদ্ধ নিয়ে গেছে, তো গভর্নমেন্টকে আমরা বলেছি টি গার্ডেন এরিয়া, মূলত টি গার্ডেন রিলোকেটেড করেছে, ওই জায়গাগুলো আমরা নতুন বাড়ি কনস্ট্রাকশন করব। এই হিসাবে 25 লাখ টাকা কমরেড মোহাম্মদ সালিম স্টেট কমিটি আমাদেরকে দেওয়া হবে। Actually যেটা বলছিলাম, 7টা বাড়ি। এটাতে ওদের ইন্টারেস্ট নেই, ছিল বলো। কংগ্রেস আর আইএসএফ কে আপনাদের জোটের লোকেরা বলছে রাহু, কি আপনারা কি আবার বলছে? রাহু, এরা গিলে খাবে। এরকম কথা আমি শুনিনি। এবার আপনারা আবার আইএসএফ এর সঙ্গে জোট করতে চাইছেন। ইন্ডি জোটে কি আপনারা থাকছেন? এ রাজ্যে তো জোট হচ্ছে না, কিংবা আপনাদের আসন সমঝোতা হচ্ছে না, তাহলে কি ইন্ডি এটা জোটটা একটা বহাল পলিটিক্যাল থাকছে? স্লোগান। প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যখন ভোট হয়, গতবারে আমরা বলেছিলাম যখন লোকসভা ভোট হয়েছে যে এক ইন্ডিয়া, ইন্ডিজোটটা আরএসএস বলে, বিজেপি বলে, তোমরা মিডিয়া ওইগুলোকে চালাও আর কি। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণ বলবো ফর্মটা, কারণ ইন্ডিজোট বলাটা একটা ভুল তো গ্রামাটিক্যালি, কারণ ইন্ডিয়ার যে লাস্ট এটা আছে ওটা অ্যালায়েন্স, তো তুই তো জোট জোট বলছো, ঠিক আছে। এখানে আমরা বলেছিলাম এটা কোনো ইলেকটোরাল অ্যালায়েন্স নয়, সিপিআইএম বলেছিল একমাত্র। 2, এটা ন্যাশনাল লেভেলে ওয়েস্ট বেঙ্গলে আমরা গতবারে যখন কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লড়েছি, নো পলিটিক্যাল রিপোর্টার, সুতরাং এসব প্রশ্ন জুড়ে দিলে হবে না। তাহলে ওটা ইন্ডিয়া পার্লামেন্টের মধ্যে এবং পার্লামেন্ট ইলেকশনের আগে বিজেপি বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেটা এখনও আছে। এই মাঝে যে এর জন্য কি বলে লেবার কোডের বিরুদ্ধে সব ইন্ডিয়া ব্লকের এমপিরা ওখানে দিল্লিতে ডেমনস্ট্রেট করলো। তো এখানে কোনোদিন তুমি শিলিগুড়িতে বা অন্যত্র কোথাও ইন্ডিয়া ব্লক নামে কোনো প্রোগ্রাম শুনেছো তুমি? যেটা নেই সেটা কেন বলছো? পশ্চিমবঙ্গে ভোটে আমরা বলেছি বাম ফ্রন্ট আছে, এবং বাম ফ্রন্ট বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বে, বামফ্রন্টের যে নীতি নৈতিকতা তার সঙ্গে সামঞ্জস্য থাকে, তাদের সঙ্গে আসন সমঝোতা হবে। প্লিজ প্লিজ আমাকে বলতে দাও, তোমাদের মাথার মধ্যে আগে তো ঢুকে আছে তো কিছু, যে সিলেবাস পড়েছো সেটাকে ভুলে যাও। আমি যে নতুন সিলেবাস দিচ্ছি সেটা শোনো একটু মন দিয়ে, পড়বো না পড়া আলাদা কথা, দেখো না কোশ্চেন উঠবেই, শোনো না, শুনে তুই বিজেপি সেখানে প্রশ্ন বলে আমার কথা শোনো, তারপর প্রশ্ন করবে তো। আগে থেকে সেখানে প্রশ্ন আছে, তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছে, তুমি বলছো তোমার অফিস থেকে, প্লিজ শোনো। সাংবাদিক মানে তো তুমি সংবাদ সংগ্রহ করবে, তুমি তোমাকে সংবাদ দিচ্ছ। সেখানে আমরা সিপিআইএম পার্টি কংগ্রেসে এবং রাজ্য সম্মেলনে সিদ্ধান্ত করেছি, সেটা ঘোষণা করে দিয়েছি, তোমরা জানো না, ওয়েবসাইটে গেলেই দেখতে পাবে যে আমরা সিপিআইএমকে স্ট্রং করো প্রথমে, তারপর হচ্ছে বামফ্রন্টকে সংহত করো, একটু এদিক ওদিক যা থাকে তাকে একটু জড়ো করো। বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে, যেমন সিপিআইএম লিবারেশন বা আরও অন্যান্য দল আছে বামপন্থী যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করানো। এই এসআইয়ের বিরুদ্ধে আন্দোলনে সংগ্রামে সিপিআইএম লিবারেশন তো এসছে, যখন ভেনেজুয়েলার প্রশ্ন এসছে তখন এসছে, যখন তোমার গিয়ে বাংলাদেশের এই সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে তখনও একসঙ্গে বামফ্রন্টের সঙ্গে এসছে। এটা বাম দল, তাই প্রথমে সিপিএম, তারপরে বামফ্রন্ট, তারপরে বাম দল সমূহ। তারপরেও বাইরে এরকম ব্যক্তি গোষ্ঠী দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আমাদের সঙ্গে চলতে চাইবে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। তারপরে সিপিআইএম পার্টিতে সিদ্ধান্ত করব, সেটা তারপরে বামফ্রন্টে আলোচনা হবে, এবং সেই পথে আমরা অনেকটা এগিয়েছি। তোমরা যখন খবর রাখো নি, হ্যাঁ অনেকটা এগিয়েছি তো বলছি।
আমরা আইএসএফ আগস্ট মাস থেকে আমাদের চিঠি দিয়েছে যে আমরা বামফ্রন্টের সঙ্গে লড়তে চাই। আমরা নভেম্বর মাস থেকে 2 দফায় আলোচনা করেছি, নভেম্বর এবং ডিসেম্বরে। সেখানে আসন কোনটা হবে না হবে এখন আসন রফার প্রশ্ন। এই আসন রফার ব্যাপারে নির্দিষ্ট আসন ধরে আলোচনা 2-1 দিনের মধ্যে শেষ করতে ইচ্ছা না। ডোন্ট জাম্প, কারণ তোমরা এটা তো বোঝো না, আসন রফাটা বোঝো না। আমি মাঝে আসন রফাটা গেলাম, কালকে জোট বলবে তোমাদের শেখানো বুলি থেকে বার করতে চাইছি আমি, প্লিজ। তাহলে আসন রফা শুধু আইএসএফ নয়, তাহলে সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে আলোচনা হয়েছে, তারাও কোন আসন ভিত্তিক ধরে আমরা 2-1 দিনের মধ্যে আলোচনা করে নিয়ে সেটাও ঠিক করে নেবো। শোনো, তারপরেও কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড়, এরকম বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী দল আছে, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। কথা হওয়া মানেই কিন্তু সঙ্গে সঙ্গে জোট হয়ে গেল তা না, তোমরা যেরকম মনে করো লাফালাফি জাম্প করবে না, ডোন্ট জাম্প দ্য গান। তাহলে এটা বুঝতে হয় যে সে কতটা টেকসই হবে, অবস্থানটা কি হবে, আমাদের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, তারপর আমাদের পার্টিতে আলোচনা হবে। সেই ব্যাপারে আমাদের নির্দিষ্ট 1, 2, 3, 4 করে 7টা পয়েন্ট ঠিক করা আছে যে এইগুলোতে খাপে লাগবে, তাহলেই হবে। সেজন্য আমরা কথা বলছি। এখানে আজকে আমি এখন এসেছি, যারা কথা বলছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। বিভিন্ন জায়গায় বিভিন্নজন কথা বলছেন, এবং কে কখন কোথায় কি গিয়েছিল সেটা আলাদা কথা। কারণ আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় বা কম হয়, আর বিজেপি তৃণমূল উভয়ই চাইবে যাতে এই ভোটগুলো ভাগ হয়। হ্যাঁ, তো জানিস মধ্যে প্রচারিত হয়েছে, যোগাযোগ করেছে প্রথম থেকেই। অনেক আগে প্রেস কনফারেন্স করি, এখানে আসেনি, কলকাতা এসেছিলাম যেদিন ওকে এক্সপেল করে বিজেপি তৃণমূল, সেদিনই সে বলে আমাকে এক্সপেল করেছে। আমি বললাম এ তো হোনাই থা, পরিষ্কার কথা। যখন ও ভাগাভাগির কথা বলেছে, নদীতে ভাসি দেওয়ার কথা বলেছে, 30-70 বলেছে, তখন কিন্তু তৃণমূল কোনো বলেনি যেটা ঠিক বলনি। যখন বলেছে আমি বাবরি মসজিদ করব, তখন ওকে বার করে দিয়েছে। কারণ মন্দির মসজিদ মমতা করবেন, মহাকাল মন্দির হোক, তোমার গিয়ে দুর্গাঙ্গন হোক, বা হচ্ছে তোমার গিয়ে কি বলে ওই দীঘায় যে জগন্নাথ মন্দির হোক, বা বিজেপি করবে, রাম মন্দির করবে। এগুলো ধর্ম নিয়ে কিছু মনোপলি তৈরি করে কেউ। দোকান তৈরি করলে এরকম হয় আর কি, যে আমার দোকান চলবে, অন্য কারোর দোকান চলবে না। যেন তৃণমূল অনেকের দোকান ভেঙেও দেয় আশেপাশে ছোটোখাটো দোকান হলে। তো আমরা এই মনোপলির বিরুদ্ধে। আমি ওকে বললাম যে, তখন মিডিয়া আমাকে প্রশ্ন করলো যে আপনারা কি ওর সঙ্গে জোট করবেন, যেরকম বলে তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন শেখানো। আমি বললাম যে আরে এখন তো দলই তৈরি করেনি, সবাই তো এক্সপেলড হয়েছে। এবার উনি কোথায় যাবেন, কি দাঁড়াবেন, কোন দলে যোগ দেবেন, কারণ ইতিমধ্যে আগে বিজেপিতে যোগ দিয়েছেন, কংগ্রেস করতেন, তৃণমূলে গেছেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, বিজেপি থেকে আবার তৃণমূলে গেছেন। সুতরাং তার অবস্থানটা পরিষ্কার হবে, তারপর আমি বলবো। আপনারা এই কথা বলবেন, দাঁড়াও, শীঘ্রতা জাম্প করো না, ডোন্ট জাম্প। আমি বলে দিচ্ছি আবার, আমি কোনো নোট দিয়ে বলছি না, তোমার মতো মোবাইলতে হোয়াটসঅ্যাপ করছি না। তাহলে আমরা বললাম যে আগে দল তৈরি করুক, তারপরে কথা হবে। এটা তো আমার প্রমিস ছিল, এটা কোনো ঘোষিত ছিল যে দল না করলে আমরা কথা বলবো কি করে। তারপরে যখন দল তৈরি করে, আমরা সব দল যারা যারা এরকম বলছে, আমরা বলছি আপনাদের যে ঘোষিত কর্মসূচি আছে, যে গঠনতন্ত্র আছে, কাদেরকে নিয়ে কমিটি আছে, সেগুলো আমাদের কাছে পাঠান। এটাই আমরা বলি, যখন কেউ আমাদের চিঠি দেবে জানায়। কিন্তু ও যে দল তৈরি করেছেন নতুন, তার এখন ওইসব লিখিত কিছু তোমরা পাওনি, আমরাও পাইনি। আমি তো তা বলি, আমি নিজে তার সঙ্গে কথা বলেছি, বুঝেছো, আমি নিজেও কথা বলেছি। ঠিক আছে, কথা বলে 3টে কথা আমি বলি যে পরে আমাদের সঙ্গে কথা বলতে হলে, 1, মন্দির মসজিদ রাজনীতি ভোট এটা জুড়বেন না। 2, অধীর এবং সেলিমকে হারানো, যেটা তোমরা লেখনি তখন, ও বলেছে আগে অধীর এবং সেলিমকে হারানোর জন্য মমতার নির্দেশে বা আরএসএস এর প্রজেক্টে, ওটাও বলেনি যে এই যে বিভাজনের রাজনীতি করা হয়েছে, একটা হিন্দু 70%, 30% মুসলমান, ভাগীরথী ভাসি দেওয়া হবে, এটাতে শুধু অধীর সেলিম হেরেছে তা নয়, মুর্শিদাবাদের যে ইকুইলিব্রিয়াম, সামাজিক যে সমন্বয়, সামঞ্জস্য, সেটাও টানাপোড়েন হয়ে যায়। তাহলে সিপিআইএম এর ঘোষিত রাজনীতি এবং বামফ্রন্টের আমাদের রাজ্যে এই বিভাজনের রাজনীতি আমরা বিরুদ্ধে। সুতরাং যেই বিভাজনের কাজ করবে, আমরা তাদেরকে তার সঙ্গে বলি যে এটা চলবে না পশ্চিমবঙ্গের রাজনীতি। আর তৃতীয়কে বলি যে মুসলমানের নামে একটা সংগঠন করলে, পার্টি করলে, সেটা আইএসএফকে বলেছিলাম, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে তাহলে মুসলিম লীগই থেকে যেত। এটা হবে না।
তা একটা ডেমোক্রেটিক সেকুলার সেট আপ তৈরি করলে তখন আমাদের সঙ্গে কথা হতে পারে। ঠিক আছে। যার বিনিময়ে এটুকু তো হয়েছে, পরে জনসভাকে আমন্ত্রণ জানাতে বলেছিল, আমি যাইনি। 31 তারিখে ও ঘোষণা করেছে যে খুব দুঃখিত, অন্যায় হয়েছে, একটা পার্ট হয়েছে, হয়ে গেল, পরিষ্কার। দাদা, ধন্যবাদ। অনুপ্রবেশকারী আর না।